নমস্কার, আবোল তাবোলের আজকের পর্বে আপনাদের স্বাগত। আমাদের কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না, লাইকও করবেন অবশ্যই। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এমন একজন মানুষ যিনি কোনো নেতা, অভিনেতা বা সিনেমার হিরো নয়, তিনি তার সহকর্মীদের কাছে হিরো। তবে সোশ্যাল মিডিয়াতে তার ফ্যান ফলোয়িং কিন্তু কোনো অভিনেতার থেকে কম নয়। চৈত্র মাসের চড়া রোদ কিংবা শ্রাবণের প্রবল বৃষ্টি কোনোটাই যার জেদকে দমাতে পারেনি। যিনি প্রতিদিন প্রচুর অজানা অচেনা মানুষকে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার এক বিশ্বস্ত সারথি, যার দু চাকার উপর ভরসা করে চলে একটি মধ্যবিত্ত সংসার আর এক বুক ভরা স্বপ্ন। আজকে জেনে নেব তার জীবনের কিছু অজানা গল্প। হয়তো আপনারা ঠিকই ধরেছেন, তিনি কলকাতার ফেমাস বাইক ট্যাক্সি চালক সোহাগ খান। ধন্যবাদ আপনাকে আমাকে আপনার শোতে ইনভাইট করার জন্য এবং আপনার চ্যানেল যে আবোল তাবোল তাকেও আমি শুভেচ্ছা জানিয়ে যাতে আপনি আগামী দিনে আরো বড় চ্যানেলে পরিণত হন। সবাই তো সোশ্যাল মিডিয়াতে সোহাগকে গিগ ওয়ার্কারদের নিয়ে আন্দোলন করতে দেখে, রক্তদান ক্যাম্পেইন করতে দেখে, কিন্তু এই সোহাগ নিজের জন্য কি করে আর তার ব্যক্তিগত জীবন কেমন? আমি ব্যক্তি সোহাগকে আমি আমাদের দর্শকদের ব্যক্তি সোহাগের ছোটবেলা থেকে বড় হয়ে ওঠার গল্প শোনাতে চাই। সেটা যদি তুমি একটু বলো তাহলে ভালো হয়। খুব ভালো লাগলো আপনার প্রশ্নটা। অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছি, খুব কম লোকই আমার ব্যক্তিগত জীবন জানতে চায়। তো প্রথমত আমার পরিবারে আমরা তিনজন, আমি, আমার মা, আমার দাদা। আমার দাদা একজন টিচার, ওই ক্লাস 5 থেকে 12 পর্যন্ত, ক্লাস 5 to 10 সায়েন্স এবং 11-12 কমার্স এগুলো পড়ায়। আর ছোটবেলা আমরা খুব অভাবের মধ্যে দিয়ে গিয়েছি। আমার যেহেতু মায়ের উপরই সংসার ছিল, বাবা ছিলেন না। মা অন্যের বাড়িতে পরিচালিকার কাজ করতেন, রান্নার কাজ করতেন, এবং আমরা দু ভাইয়ের পড়াশোনা। সেক্ষেত্রে আমাদের অনেক কষ্টের মধ্যে দিয়ে আমাদের অতিবাহিত করতে হয়েছে, আমাদের জীবনের অনেক সমস্যা হয়েছে। আমরা এমনও সময় গেছে আমরা মানে 3 বেলা ভালো মতন খেতে পেতাম না, মানে এমনও কষ্ট গেছে যে 1-1.5 মাস পর পর আমরা 2 মাস পর পর আমরা ভালো কিছু খেতাম। কারণ প্রতিদিন বা প্রতি সপ্তাহে সপ্তাহে যেভাবে খাওয়া, সেরকম খাওয়ার মতো। যেরকম আমাদের বাঙালি বাড়িতে সানডে একটু মাংস হলো বা সপ্তাহে দুবার মাছ হলো, ওই জিনিসটা অনেক সময়, তুমি যেটা বলছো অনেক দরিদ্র পরিবারে, অনেক পরিবারে আমাদেরও একটা সময় গেছে, তো বুঝতে পারি ব্যাপারটা। অ্যাকচুয়ালি মা দুটো বাড়িতে রান্না করতো বা 3টে বাড়িতে তখনকার সময়। আজ থেকে আমি 20 বছর আগের কথা বলছি। তো তখনকার সময় কতই আর মায়না ছিল। এই সীমিত মায়নাতে দাদার টিউশন খরচা, আমার টিউশন খরচা, স্কুলে পড়া, খাওয়া দাওয়া, তো পুরোটাই তো মায়ের উপরে ছিল। সেক্ষেত্রে রোজ মাছ বা সপ্তাহে একদিন দুদিন মাছ এগুলো খাওয়া আমাদের কাছে স্বপ্নের মতন ছিল। মানে এটা হয়তো অনেকেই হয়তো এটা নিয়ে আমাকে ক্রিটিসাইজ করতে পারে, ক্রিটিসাইজ করবে না, যারা জানে, যারা তারা তো আমাদের কাছে এগুলো স্বপ্নের মতো ছিল। সবাই সোনার চামচ মুখে নিয়ে বড় হয়। তো আমার মায়েরও কোনো ভুল নেই, মা চেষ্টা করে গেছে। মা অনেক পরিশ্রম করতো, মায়ের পরিশ্রম দেখে আমার অত্যন্ত কষ্ট লাগতো। এবং আমি মাত্র এই থেকেই আমি বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হয়ে যাই। বিয়ে বাড়িতে খাওয়ানো, যে আমার অনেক বন্ধু বান্ধবের সঙ্গে Catering এর কাজও করেছো? হ্যাঁ করতাম। অনেক ধরনের ছোট ছোট কাজও করেছি। এবং আমার মায়ের কষ্টগুলো আমার দেখে খুব খারাপ লাগতো। তো আমি মাকে যতটা 50 টাকা হোক, 40 টাকা হোক, তখন তো এরকমই পেতাম ক্যাটারিং এ, সেগুলো মা বলতো না তুই, তাও আমি কিছু কন্ট্রিবিউশন করার চেষ্টা করতাম। এবং আমার দাদা, এটা মোটামুটি কত সালের কথা বলছো শুরু করো যখন? আমি তখন 2007-8 এরকম। 7-8। তো আমার দাদাও ক্লাস যখন 10-এ পড়ে, মাধ্যমিক দেয়, তখন আমার দাদা নিজেও পড়ছে এবং বাচ্চাদেরকে পড়ানো শুরু করে। সেখান থেকে রোজগার করে নিজে 11-12-এ পড়া, মাকে কিছু সহযোগিতা করা, এগুলো করে এসেছি। ডিউটি, মানে সে তার করছে তোমাদের। তবে আমি কখনো আপসেট নই যে আমার জীবনে আমি ভালো করে এরকম খাওয়ার কষ্ট হয়েছে, বা জীবনে চলতে গিয়ে আমাদের জীবনে ভালো পোশাক আশাক পাইনি, এটা নিয়ে আমার মনে দুঃখ নেই। কারণ সবার তো সবকিছু নিয়ে জন্মায় না, সবার সবকিছু হবে তারও মানে নেই। সবাই যে খুব কোটিপতি হবে, বড়লোক হবে, তাহলে গরিব হবে কারা? তো আমার আফসোস নেই। তবে আমার মায়ের প্রতি আমি অনেক কৃতজ্ঞ যে আমার মা আমাদের দু ভাইকে পড়াশোনা শিখিয়েছে। আমার মা একটা কথা বলতো যে গরিবের একটাই হাতিয়ার, সেটা হচ্ছে পড়াশোনা। তুই পড়াশোনা করলে, তোর মধ্যে যদি বিদ্যা থাকে, আগামী দিনে তুই এই বিদ্যা দিয়ে বড় জায়গায় যেতে পারবি। তো সুতরাং আমি আমার মাকে অনেক ধন্যবাদ জানাতে চাই। তুমি এই যে বাইক ট্যাক্সিতে চালাও, এই পেশায় কিভাবে আসা?
আমি আগে একটা ছোট ব্যবসা করতাম, চিপস, বিস্কুট, কেক বা মশলাপাতি এই ধরনের জিনিস আমি বিক্রি করতাম, ছোট ব্যবসা ছিল। তো লকডাউনের সময় হলো কি আমার এই ব্যবসাটা বন্ধ হয়ে গেল। কোম্পানির একটা চাপ রয়েছে, কোম্পানি টার্গেট দেবে সেলিং করার জন্য। লকডাউনের সময় দোকান খোলা থাকতো না সেভাবে, এবং ধার বাকির একটা ব্যাপার ছিল, আমাকে নগদে মাল কিনতে হবে। তো এটা নিয়ে আমি আর পেরে উঠছিলাম না, তখন আমি ব্যবসাটা বন্ধ হয়ে যায়। এরপরে আমার দাদাই আমাকে বুদ্ধি দেয় যে ভাই তুই ওই একটা বাইক বা স্কুটি লোনে কিনে তুই এইরকম মানুষকে নিয়ে যাওয়া আসা করতে পারিস। এটাতে আমি দেখেছি লকডাউনে তাহলে অনেকেই শুরু করেছে, আমার পরিচিত অনেকেই মানে লকডাউনের পর থেকেই মেবি শুরু করেছে, তাই? তারপরে আমি ওই প্রথম প্রথম চালানো শিখতাম, তখন তো অতটা ম্যাপ দেখতেও বুঝতাম না, রাস্তাঘাটও সেভাবে চিনতাম না। তো আস্তে 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 এইভাবে শিখতে শিখতে চালানো শুরু করি। তোমার নাম শুনি তুমি বাইক রাইডারদের মানে তোমাদের কমিউনিটিতে প্রচুর রকমের ফেমাস, মানে আমি তোমাকে সোশ্যাল মিডিয়াতে দেখার আগেও আমার পরিচিত এক দাদা তোমার কথা বলেছে, তো সেই থেকে তোমাকে চেনা। তারপরে আমি তোমাকে সোশ্যাল মিডিয়াতে খুঁজে বার করি, অনেকদিন ধরে ফলো করছি, অনেক প্রশ্ন আছে। তোমার এখন তাহলে জীবনধারা কি চলছে, মানে কি কি করছো, কি আপডেট করতে চাইছো জীবনে, ভবিষ্যৎ পরিকল্পনা? ভবিষ্যৎ পরিকল্পনা বলতে দেখো, এই মুহূর্তে রাজ্যে যা পরিস্থিতি আপনারা জানেন, লাস্ট 15 বছর যে সরকারটা ছিল কোনো রুজি রুটির নতুন করে কোনো চেষ্টা করেনি। যা রুজি রুটি সুইগি, জোম্যাটো, র্যাপিডো, বাইক, ক্যাব এই ধরনের কাজ, গিগ ওয়ার্কার কাজ জুটেছে নতুন। সময় বদলেছে, সভ্যতা বদলেছে, এই ধরনের কাজের প্রবণতা বেড়েছে, কিন্তু নতুন করে কোনো ইন্ডাস্ট্রি আসেনি। 15 বছরের মধ্যে আমি একটাও সেফটি পিন কারখানা করতে দেখিনি আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। মানুষকে ভাওতা দিয়ে ভুল বুঝিয়ে শিল্প বাণিজ্যিক সম্মেলন করা হয়েছে নিউ টাউনে, কোটি কোটি টাকা খরচা করে, একটা শিল্প আসেনি। সুতরাং বেকার ছেলেরা ইনস্টিটিউট থেকে, বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে চাকরি খুঁজছে, চাকরি যারা পাচ্ছে না তারা কিছুটা চলে যাচ্ছে বিদেশে, কিছুটা চলে যাচ্ছে ভারতবর্ষের বিভিন্ন উন্নত শহরগুলোতে, এবং কিছু শিক্ষিত ছেলে পেলে এখানে কোনো কেউ পার্ট টাইম কোনো চাকরি করছে আর পার্ট টাইম র্যাপিডো চালাচ্ছে। সুতরাং র্যাপিডো, সুইগি, জোম্যাটোর উপরে নির্ভর হয়ে গেছে। তোমাকে তো তুমি এই যে আমি বলছিলাম যেভাবে তোমার ব্যাপারে জানা, তুমি সিআইটিউ সদস্য বা মেম্বার, তুমি তোমাদের গিগ ওয়ার্কারদের কোনো রকম কোনো সমস্যা হলে তুমি সাথে সাথে সেই জায়গায় দৌড়ে যাও, গিয়ে তাদের হেল্প করা, প্যাসেঞ্জারদেরও হেল্প প্রচুর করেছো আমি দেখেছি। তো সেই ব্যাপারে বলো, এই সিআইটিউর সাথে কিভাবে যুক্ত, মানে রাজনীতিতে কিভাবে ঢোকা? প্রথম কথা, রাজনীতিতে ঢোকার আগে আমি আপনার আগের উত্তরটা দিই। আমি সবাইকে হেল্প করতে পারি না, আমার পক্ষে সম্ভব না, কারোর পক্ষে সবাইকে হেল্প করা সম্ভব নয়। তোমাদের একটা নেটওয়ার্ক আমি চেষ্টা করি যে হেল্প করার। আমি সব ক্ষেত্রেই পারি তা আমি বলবো না, তা মিথ্যে বলা হবে। তবে কিছু ক্ষেত্রে আমি হেল্প করার চেষ্টা করি এবং কিছু জনকে হেল্প করতে পেরেছি, এটার জন্য আমি সত্যি খুবই ভালো লাগে আমার। কিন্তু আমার চেষ্টা জারি আছে যে মানুষকে পাশে দাঁড়ানো, কিন্তু সবাইকে তো আমি করতে পারি না। একটা সিস্টেম আছে, আমার এটা এনজিও নয়, আমাদের এটা সাংগঠনিক ইউনিয়ন গ্রুপ। এখানে যারা আমাদের সংগঠনের সঙ্গে থাকে, আমরা লড়াই সংগ্রামে থাকি, তাদের একটা সিস্টেম আছে, সিস্টেমে সে অটোমেটিক হেল্প পেয়ে যায়, এবং কিছু ক্ষেত্রে আমি মুভ করি। একটা সিস্টেম করা। কিন্তু আমি আমার ভিডিও অনেকে দেখে, তাদের মনে আমার প্রতি এক্সপেকটেশন থাকতে পারে যে আমি এই বিপদে পড়েছি, রাত্রি দুটো সোহাগ আমায় হেল্প করবে। আমি কি করে করবো? আমার তো এটা এনজিও নয়। নিয়ার বাই কাউকে দিয়ে, এই যে কন্ট্যাক্টসে তোমরা যেটা করছো, যে তুমি নিয়ার বাই কাউকে ফোন করে দিলে যে সেটা আমি করি ততটুকু, কিন্তু সাধারণ মানুষকেও বুঝতে হবে যে এটা এনজিও নয় যে এখানে হেল্প করা হয়, এটা একটা গণসংগঠন, এটা ট্রেড ইউনিয়ন, এটা একটা পরিবহন শ্রমিকদের, অসংগঠিত শ্রমিকদের জায়গা। আজকে রাত্রি 3টের সময় কেউ বিপদে পড়েছে, আমাকে ফোন করলে আমি কি করে হেল্প করবো? এগুলো কারা করে? এনজিও থেকে। আমাদের তো এটা এনজিও না, এটা বুঝতে হবে মানুষকে। আর আমি একটা কথা বলবো, আমি যখন এই লাইনে কিভাবে যুক্ত হলাম, আপনি বললেন লকডাউনে চাকরি চলে যায় এবং তখন আমি মানে ব্যবসা বন্ধ হয়ে যায় আমার, তখন আমি স্কুটি কিনে লোনে এবং বাইক স্কুটি নিয়ে আমি বিভিন্ন জায়গায় বেরাতাম। তখন আমি দেখতাম যে রাস্তাঘাটে আমাদের বিভিন্ন প্রবলেম হচ্ছে, পুলিশি অত্যাচার ছিল তখন, 5,000 10,000 টাকার কেস দেওয়া, যদি কমার্শিয়াল গাড়ি চালাচ্ছি না বলে পুলিশ অনেক রকম অত্যাচার করতো, আচ্ছা, রাস্তাতে অ্যাক্সিডেন্ট হওয়া, সমস্যায় পড়ে থাকা। তখন আমার মনে হলো যে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে আমরা অসংগঠিত শ্রমিক, কেউ থাকে শ্যামবাজার, কেউ থাকে শিয়ালদা, কেউ থাকে পাটুলি, কেউ সোনারপুর, কেউ বারাসাত, আমরা দূর দূরে যাই। কেউ সাঁতরাগাছি থেকে চলে যাচ্ছে বারাসাত, কেউ বারাসাত থেকে বারুইপুর। আমাদের এক জায়গা থেকে এক জায়গায় যেতে হবে, এটাই আমাদের রুজি রুটি।
আর আমরা রাস্তাঘাটে বিপদে পড়বোই, দু চাকা বিভিন্ন রকম সমস্যা হতে পারে। হুম। তাই আমার মনে হলো যে একটা সংগঠন থাকা উচিত। হুম। প্রথমে একটা গ্রুপ বানালাম, সেটা নাম দিলাম জীবন সংগ্রাম বাইক ট্যাক্সি অপারেটার্স গ্রুপ। আচ্ছা। এই নাম দিয়ে কাজ করতে করতে একদিন আমার সঙ্গে একজন বামপন্থী নেতা, তার নাম হচ্ছে কমরেড পলাশ দাস, আচ্ছা। তার সঙ্গে আমার আগে থেকেই পরিচয় ছিল। তো সে আমায় বলছে এখন কি করছিস? আমি বললাম র্যাপিডো চালাচ্ছি। আমি বললাম আমাদের এমন একটা গ্রুপ আছে। তখন এসইউসিআই বলে একটা ইউনিয়ন ছিল। হুম। আর আমি তো রাজনীতির লোক ছিলাম না তখন, আমি নিজে কাজ করতাম, বিজনেস করতাম। তো আমার অতটা আইডিয়া ছিল না। এসইউসিআই তো সিপিএম এরই শ্রমিক না না, সংগঠন। সিপিএম এর সংগঠন না। আচ্ছা। এসইউসিআই একটা আলাদা পার্টি এবং তাদের একটা গণসংগঠন ছিল। আচ্ছা। এসইউসিআই একটা আলাদা পার্টি এবং তাদের একটা গণসংগঠন এআইইউটিউসি বলে একটা ছিল। তো একটা দাদার মারফতে তাদের সাথে যুক্ত হই। পলাশদা যখন বলছেন যে কি করছিস, আমি বললাম র্যাপিডো চালাই, আর আপনাদেরই একটা ইউনিয়নের সঙ্গে যুক্ত হয়েছে। পলাশদা আমায় বললো এটা তো আমাদের ইউনিয়ন নয়, আমাদের ইউনিয়ন হচ্ছে সিআইটিও। আমি তো অত বুঝি না, লাল ঝান্ডা এটাতেও দেখছি ওটাতেও দেখছি, সবাই লাল, এবার কনফিউজ হয়ে গেছি। হ্যাঁ, ওদের তো অনেকগুলো ভাগ আছে, মানে হ্যাঁ, কনফিউজ হয়ে গেছে। তো পলাশদাই আমায় বললো তুই ওখান থেকে বেরিয়ে যা, বেরিয়ে তুই আমাদের সঙ্গে যুক্ত হ। আচ্ছা। এবং পলাশদার প্রতি আমার একটা আলাদা ফেথ ছিল, ওনার প্রতি একটা ভালো লাগা ছিল। তো উনি যখন বলছেন আমার ভালোর জন্যই বলছে, তখন আমি ওই আমাদের ইউনিয়নের প্রেসিডেন্ট, কলকাতা ওলা উবের অ্যাপ ক্যাব অপারেটর অ্যান্ড ড্রাইভার্স ইউনিয়ন, মিস্টার ইন্দ্রজিৎ ঘোষ, আচ্ছা। তার মারফতে একদিন মিটিং করে আমি আমাদের গ্রুপের কিছু ছেলে নিয়ে আমি তাদের সাথে যুক্ত হই। এইভাবেই আমার সিআইটিতে যুক্ত হওয়া। আচ্ছা, তো তুমি সিআইটিউর কোনো পদে আছো আমি শুনেছি, তো সেটা কিভাবে, মানে কোন পদে আছো আমি সেটা জানি। দেখুন, আমি সিআইটির কোনো পদে ফদে নিয়ে আমি এসব নিয়ে মাথা ব্যথা করি না, আর এইসব না বলাই ভালো। একটু বলো, একটু জানতে তো ইচ্ছে করে। দেখুন, আমি এই পদ নিয়ে কখনোই আমি গুরুত্ব দিই না। আমি সিআইটিতে থাকি বা যমুক জায়গায় থাকি, তমুক জায়গায় সিআইটিউর বিভিন্ন আন্দোলনে যে হ্যাঁ, আমি রাজনীতি পার্টিটাকে বামপন্থী সামনের সারিতে দেখি। নিশ্চয়ই আমি বামপন্থীকে ভালোবাসি, বামপন্থীদের পার্টিটাকে ভালোবাসি, আর সিআইটিউ কেও ভালোবাসি। আমি মনে করি যে শ্রমিকের অধিকার নিয়ে যদি লড়াই করে একমাত্র বামপন্থী ইউনিয়ন সিআইটিউ করে। কিন্তু আমি এই যে সিআইটির অমুক পদে আছি তমুক, আমার পেজেও যদি আপনি দেখে থাকেন আমি কোনোদিনও সব লিখি না। আমি কয়েকটা পদে আছি ঠিকই, কিন্তু আমি সব লিখি না, আর এই পদ নিয়ে আমি ভালো লাগে না। আমি সাধারণ মানুষের কাছে মনে যে পদ পাই এটা আমার ভালো লাগে। সিআইটিউ আমার রাজনৈতিক শ্রমিকদের লড়াইয়ের একটা জায়গা। সিপিএম পার্টিকে ব্যক্তিগতভাবে ভালোবাসি, সিপিএম পার্টি করি, সেটা একটা জায়গা। কিন্তু আমি এই সমাজের যে কাজগুলো করি ভালো কাজ, সেটার সাথে আমি সিআইটিউকে যুক্ত করতে চাই না। বা আমি কি পদে আছি সেটা বড় করে ফলকনামায় লিখবো, আমার এগুলো ভালো লাগে না ব্যক্তিগতভাবে। আমি চাই যে মানুষ আমাকে এমনি ভালোবাসুক, সোহাগ খান, আমি মানুষের পাশে থাকি, আমি মানুষের বন্ধু হয়ে যাই, সাথী হয়ে থাকি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটাও খুব একটা খারাপ নয়, কিন্তু তবে না একটা সময় একটা মানে পদ দরকার হয় একটা জায়গায় গেলে। তুমি যদি তোমার সেই অধিকারটা চলে আসে, একটা জায়গায় গেলে তোমার সেই করার ক্ষমতাটা চলে আসে, একটা পদ যদি তুমি থাকে না, তো আমি তো মনে মনে খুবই অনেক কিছুই ভাবতে পারি, কিন্তু আমি যদি কোনো একটা পদে না যাই, আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী হলে পরে আমি বাড়িতে বসে যেটা ভাবছি সেটা বাড়িতে বসে করতে পারবো না। তো তোমাকে একটা পদে যেতে হবে, একটা পদ থাকতে হবে। পদে যেতে পারবো না কেন বলি শোনেন, বলো। এগুলো তো বলা উচিত নয় প্রকাশ্যে, যেহেতু পার্টিকে ভালোবাসি, পার্টি বিড়ম্বনায় পড়বে। দেখুন, আমি পার্টি পরিবারের ছেলে নই। আপনি আমার ইন্টারভিউতে বুঝতেই পেরেছেন আমি কোন ব্যবসা করতাম, ব্যবসাতে গেছি। যে আমি সিআইটির পদ বা এগুলো নিয়ে কেন বলি না। প্রথম কথা, আপনি জানেন আমি বাই চান্স এই পার্টিতে যুক্ত হয়েছি, বাই চয়েস নয়, ফ্যামিলি বন্ড থেকে নয়, যে আমার বাবা কাকা দাদু মা বাবা এরকম ধরনের নয়। আমি আমার জব ফিল্ডে এসে আমি এটাতে যুক্ত হয়েছি। আমি লেনিন কার্ল এগুলো চিবিয়ে চিবিয়ে পড়ে খাইনি, আমার মাথায় অত এদের মতো অত বিকাশিত নই আমি। আমি আমি পার্টির যে কয়েকটা গঠনতন্ত্র সেগুলো আমি দেখেছি, ভালো লেগেছে আমার। অন্য পার্টির থেকে আমার মনে হয়েছে এই পার্টিটা বেটার। প্রথম কথা হচ্ছে, আমাদের পার্টিতে শ্রমিকদেরকে সংগঠিত করে লড়াই করে অধিকার ছিনিয়ে আনার একটা বড় ইতিহাস আমি দেখেছি, পড়েছি। বিপ্লব যাকে বলে, প্লাস ধর্ম নিরপেক্ষতা। এই পার্টিতে কে গরু খায়, কে শুয়োর খায়, কে কি খায়, কে কি ধর্ম, এসব নিয়ে কোনোদিনও মাথা ব্যথা করেনি। এরা সব ধর্মকে সমন্বয় নিয়ে শোষিত বঞ্চিত মানুষদের পাশে দাঁড়ায়, লড়াই করে। সে লড়াইয়ের পথটা অন্যরকম হতে পারে, কিন্তু ধার্মিকতা আমি কখনো দেখিনি। এবং পার্টির মধ্যে অন্য অনেক পার্টির থেকে এই পার্টিটার আদর্শ গঠনতন্ত্র আমার অনেক মন ছুঁয়েছে, তাই আমি পার্টি করে। রইল সিআইটির ব্যাপার নিয়ে যে আমি কেন বলি না বা কেন, এই পার্টির গঠনতন্ত্রটা ভালো, সিস্টেম ভালো, কিন্তু পার্টির অনেক নেতা আছে তাদেরকে আমার ব্যক্তিগতভাবে পছন্দ নয়।
তাদের কাজ, ভেতরে কিছু ভুল আছে, ভিতরে ভুল আছে। তো আজকে সিআইটিউ একটা গণসংগঠন, গণসংগঠনের যারা নেতৃত্ব দিচ্ছে অনেকেই অযোগ্য আমি মনে করি। তারা অযোগ্য, তাদের যোগ্যতা নেই ওই পদে থাকার, কিন্তু তারা প্রত্যেকটা রাজনৈতিক দলেই আছে। হয়তো আমাকে পার্টি এটার জন্য বহিষ্কার করতে পারে, বলতে পারে, তাতে আমার কিছু এসে যায় না, কারণ আমি পার্টির উপর নির্ভর নই। আমি নিজে খাটি খাই, আমি পার্টি থেকে ফুল টাইমারের মাইনেও পাই না যে আমাকে পার্টি বাদ দিয়ে দিলে আমি কি করব। আমি নিজে খাটি খাই, গতর খাটিয়ে খাই। আর আমি পার্টিতে এসেছি এক্সপেকটেশন নিয়ে আসিনি এইটাই যে আমার 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 এই আমি এই পাবো ওই পাবো। তাই জন্য আমার মনে খারাপ লাগলেও আমি এসব নিয়ে হতাশ হই না। বুঝতে পেরেছি, মানে পার্টির থেকে কিছু চাওয়া পাওয়ার নেই, তবে তুমি তো দিচ্ছ। আজকের ডেটে এই গিগ ওয়ার্কারদের, অসংগঠিত গিগ ওয়ার্কারদেরকে সংগঠিত করা সব থেকে কঠিন কাজ। একদম। পার্টির অনেক গণফন্ড আছে, আপনি হয়তো জানেন, ডিওএফআই, এসএফআই, মহিলা সমিতির প্রচুর ফান্ড আছে। আমি মনে করি, আমি কার্ল মার্কস, লেনিন এগুলো বেশি পড়িনি, আমি পড়াশোনাও বেশি দূর জানি না, কিন্তু আমি মনে করি সব থেকে কঠিন কাজ হচ্ছে সিআইটিউ করা, এবং সিআইটিউর মধ্যে অসংগঠিত শ্রমিকদেরকে সংগঠিত করে লড়াই করা, তাদের অধিকার নিয়ে আন্দোলন করা, প্রথম সারিতে থাকা সব থেকে কঠিন কাজ। সেটা আমি করে দেখিয়েছি। কিন্তু যে সিআইটিউর জন্য এতটা লড়াই করেছি, যে সিআইটিউর জন্য 4 থেকে 5 বছর রোজগারহীন হয়ে গেছি, বাড়িতে দাদার পয়সা রোজগারে খাচ্ছি, কতটুকুনি আর রোজগার করি। একটা ফন্ড, তুমি একটা সিআইটিউ তে রয়েছো, একটা গণফন্ড, পরিবহন সেক্টর, অসংগঠিত শ্রমিক, এখানে তোমাকে সময় দিতে হবে, এখানে ডুবে থাকতে হবে, তবে গিয়ে তুমি মিছিল ডাকে 200 লোক জোগাড় হবে, তবে গিয়ে রাত্রি 2টোর সময় তুমি কাউকে বললে তিনজন লোক যাবে, তবে গিয়ে তোমাকে মানুষ ভালোবাসবে, তবে গিয়ে তোমার ফ্যান ফলোয়ার্স বাড়ে। ফ্যান ফলোয়ার্স রাতারাতি বাড়ে না, মানুষের জন্য মেহনত করতে হয়, কাজ করতে হয়। কিন্তু এই সিআইটিউ তে যে যোগ্যতা, যে জায়গা আমার পাওয়া উচিত ছিল, যে সম্মান আমার পাওয়া উচিত ছিল, সেখান থেকে আমি কোনোদিনও তাদের কাছ থেকে, নেতৃত্বের কাছ থেকে কোনো সম্মান পাইনি। শুধু তখনই আমাকে ডাকা হয়েছে যখন নেতৃত্বের প্রয়োজন, মিছিল করতে হবে, প্রোগ্রাম করতে হবে। আমি তাদের প্রিয়জন কখনোই হইনি, প্রয়োজন। মানে এখন তুমি প্রয়োজনে আছো, দলের প্রিয়জন। আমি কোনোদিনও প্রিয়জন হতে পারিনি, তাই দুঃখ আমার রয়েছে। কিন্তু আমি কোনোদিনও পার্টিকে ছেড়ে যাওয়ার কথা ভাবি না, বা পার্টি থেকে আমি সুবিধা নেবো এরকমটাও ভাবি না। আমি নিজের পকেটের পয়সা দিয়ে তেল জ্বালিয়ে মানুষের হেল্প করি। পকেট, আমি তো বললাম আপনাকে 4 বছর আমি প্রায় রোজগার শূন্য, 2-5 হাজার টাকা রোজগার করে কি হবে? বাড়িতে দাদা আছে, বসিয়ে খাওয়াচ্ছে, এটাই অনেক বড় বড় ব্যাপার। কিন্তু এই পার্টির জন্য আমি এতটা করেছি, কিন্তু পার্টির অভ্যন্তরে যারা যোগ্য না, অযোগ্য। আচ্ছা আপনি বলুন তো, আজকে এই যে গিগ ওয়ার্কার্স বা এক ক্যাব ইউনিয়ন, এই দুটো ইউনিয়নের সঙ্গেই তো আমি যুক্ত, এই দুটো সংগঠন। যে কোনোদিনও গিগ ওয়ার্কারের কাজ করেনি, যার কোনো অভিজ্ঞতা নেই, যে রোদে ভেজেনি, বৃষ্টিতে পড়েনি, যে কিছু বোঝেই না, সে যদি সেক্রেটারি প্রেসিডেন্ট হয়ে যায়, তাহলে পার্টি তো বুঝবে না। এটা শুধু পার্টির, তার ক্ষতি না, পার্টির ক্ষতি হচ্ছে। পার্টির নেতারা মনে করছে যে ও আমার কাছের লোক, ওকে বানাই। এটা যে নেতা করছে সে সব থেকে বড় অন্যায় করছে, পাপ করছে। সে লেনিন, কার্ল মার্কস যতই পড়ে থাকে, সে অসভ্য লোক, বর্বর লোক, সে পার্টির ক্ষতি করছে। তার সেই নলেজটা নেই, সে দলে। দাদা আপনি ভেবে দেখুন, আমি এডিটিং কিছু জানি না, আমি এডিটিং কি করব? আমি কোনোদিনও রাস্তায় বেরাইনি, আমি রাস্তায় লোককে কি ডিকশনারি দেবো যে কি অভিজ্ঞতা শেয়ার করবো? এটা হচ্ছে পার্টির, প্রত্যেকটা পার্টিতেই আছে। আমি ভেবেছিলাম যে আমাদের বামপন্থীদের মধ্যে নেই, কিন্তু আমি দেখেছি আছে। এটা কম, হয়তো বামপন্থীদের মধ্যে কম আছে, কিন্তু আছে, আমি লক্ষ্য করেছি। আপনি বলুন না, সে গিগ ওয়ার্কার্স এর কিচ্ছু বোঝে না, কিচ্ছু জানে না, অথচ সে গিগ ইউনিয়নের সেক্রেটারি প্রেসিডেন্ট হয়ে যাচ্ছে। অথচ আমি গিগ ওয়ার্কার জন্য, দেখুন আমি পদ নিয়ে ভাবি না, তারা কোনোদিনও আমার অবস্থানে পৌঁছাতে পারবে না জীবনে, এটাও আমি মনে করি। কারণ অবস্থানে পৌঁছাতে গেলে মেহনত করতে হয়, রাত্রি 2টোর সময় ঘর ছেড়ে যেতে হয়, ভোর 5টার সময় হাসপাতালে পৌঁছাতে হয়, রাত্রি 3টের সময় কাউকে তেল না থাকলে তেল দিয়ে আসতে হয়, রোজ লাগাতার লড়াই করতে হয়, রোদ বৃষ্টি ঝড়ে, তবে গিয়ে আমার অবস্থানে পৌঁছাতে পারবে। কিন্তু সে পার্টির ক্ষতি করছে। আজকে আপনি দেখুন না, না এটাও বলবো না যে গিগ ওয়ার্কার্স নয় বা এক ক্যাব চালক নয়, কিন্তু অনেক 2-1 ক্ষেত্রে আমি দেখেছি নেতৃত্ব দিচ্ছে, সঠিক নেতৃত্ব দিচ্ছে। কিছু কোনোদিনও চালায়নি, কিছু জানে না, কিন্তু তারপরেও সে সঠিক নেতৃত্ব দিচ্ছে। এরকম একটা নাম আমি বলছি আপনাকে, ইন্দ্রজিৎ ঘোষ, পার্টি থেকে কিছুদিন আগে এক্সপেলড হয়েছে। আচ্ছা, এই ছেলেটি, আমি তাকে নেতা মনে করি। আমার এই ছেলেটির সাথে আমি দীর্ঘ 5 বছর মেশেছি গভীরভাবে। ছেলেটির মধ্যে এত ট্যালেন্ট, পড়াশোনা, কোয়ালিটিতে তো সবকিছুতেই, মানে কি বলবো, এক্সিলেন্ট, আউটস্ট্যান্ডিং। সততার দিক থেকেও অসাধারণ। আর আমি ছোট থেকে আদর্শ নিয়ে চলা লোক, সৎ লোককে আমি ভালোবাসি। এত সৎ এবং এত গুণী, কোনোদিনও র্যাপিডো চালায়নি, কোনোদিনও ডেলিভারি করেনি, কিন্তু আমাদের প্রত্যেকটা কষ্ট দুঃখ ফিল করে এবং বোঝে, আমার থেকে অনেক ক্ষেত্রে বেশি বোঝে। তাহলে এই মানুষগুলোকে নেতৃত্ব থেকে সরিয়ে দেবে। যারা ভালো মানুষ, তাদেরকে, এরা তো কারো পা চাটে না,
এই যে ছড়িয়ে দিচ্ছে বা এই ডিসিশন গুলো কোথা থেকে হচ্ছে? আমি তো একটা ছোট চুনোপুটি, আমি কিছু না। আমি আজীবন বামপন্থাকে ভালোবাসি। আমি থাকলেও বামপন্থীকে আমার ভোটটা সারা জীবন আমি দেবো, আমার আমার ভালো লাগা থেকে। মানে দলে থাকলেও দেবো, না থাকলেও দেবো। না থাকলেও আমি ভালোবাসবো। আচ্ছা, এগুলো দলে তো থাকলে দেবো না থাকলে দেবো থেকে একটা প্রশ্ন মাথায় আসলো। অন্য কোনো দল থেকে এই শ্রমিক ইউনিয়ন অনেক আছে, তৃণমূলের যেরকম এতদিন ছিল, তো কখনো ডাক এসছে? বহুবার বহুবার আমাকে আহ, বহুবার বহু জায়গা থেকে ডেকেছে। ইভেন এই নতুন যে এসেছে সরকার, তাদের অনেকেই আমাকে ভালোবাসে। আমি মিথ্যে কথা বলবো না। তৃণমূল বা এই যে বিজেপি বা এই রাজনৈতিক দলগুলো, এরা কখনো ব্যক্তিগতভাবে এদের যারা নেতৃত্ব আছে, চুনোপুটির কথা বলছি না, যারা বড় লেভেলের নেতৃত্ব, তারা প্রত্যেকে আমাকে স্নেহ করে, বড়রা ভালোবাসে, কোনোদিনও আমার ক্ষতি করেনি। কোনোদিনও আমার ক্ষতি করেনি, আমাকে আরো হচ্ছে ডাকে এবং আমাকে পাওয়ার চেষ্টা করে যে তুই আমাদের সঙ্গে থাক। কারণ আমি তো চুরি করি না, আমি নিজের পয়সায় খাই, আমি নিজে মেহনত করি, মানুষের পাশে দাঁড়াই। সুতরাং আমাকে ভালোবাসবে না কেন তারা? অবশ্যই অবশ্যই। কিন্তু আমি তাদেরকে বলেছি আমি কোনোদিনও আমার মানে আমৃত্যু পর্যন্ত কোনোদিনও আমি নিজেকে চেঞ্জ করবো না। আমি যেটাকে ভালোবাসি আমি সেটাই করবো। মানে একটা তুমি তোমার নিজের একটা আদর্শ আছে, সেই আদর্শটাকে মেনে তুমি ফলো করে চলছো। দেখো না, একটা জিনিস তুমি বলো, আমার তো বয়স কম, তারপর মেরুদণ্ড সোজা রাখা আমার কর্তব্য। একদম। আজকে আমি বামপন্থী সিআইটি করি, আমার পার্টি ক্ষমতায় থাক বা না থাক সেটা আমার কাছে ম্যাটার করে না। ম্যাটার করে ধরো তৃণমূল এতদিন ছিল, আমি আমার পার্টির খারাপ সময় আমি তৃণমূলে চলে যাব, কালকে তৃণমূলের খারাপ সময় এলে তো আমি অন্য দলে চলে যাব। অর্থাৎ আমার নিজের কোনো ব্যক্তি সত্তা থাকলো না। তাই আমার পার্টি খারাপ থাক ভালো থাক সেখানে আমি থাকবো। পার্টি যদি আমার যদি কোনোদিনও মনে হয় বসে যাবো, কিন্তু আমি নিজেকে কেন বিক্রি করে দেবো অন্য জায়গায়? সেটাই, তাই না? নিজের কাছে সৎ থাকতে হবে। নিজের কাছে সব থেকে আজকে আমি আমার একে ছেড়ে তোমার কাছে গেলাম, কালকে তোমাকে ছেড়ে অন্য কোনো কাছে যাবো না, তার কি গ্যারান্টি আছে? থাকতেই তো পারে। একদম। তাহলে আমি এরকম না বলে নিজের মানসিকতাকে বদলাতে হবে আমাদেরকে। আচ্ছা, তোমার আদর্শ নেতা কি? ওই যে নেতাজি বাদে। নেতাজি তো আমাদের নেতাজি প্রত্যেকের। আমার আমাদের সবার। দেখুন, আমি দুটো নেতাকে খুব ভালোবাসি। কারণ কমিউনিস্ট পার্টিতে না, মানে অনেক নেতাকে আমি দেখেছি যারা অনেক হেভি ওয়েট নেতা, যাদের ডিগ্রি অনেক অনেক বোঝে পলিটিক্স, কিন্তু তাদের কাছে না তুমি কথা বলতে যাবে না, কিছু বলবে, বলে তুই কিছু বুঝিস না, তোমাকে জ্ঞান দিতে দেবে, শোনে কম বলে বেশি। বলে বেশি। আমি এটা লক্ষ্য করেছি লাস্ট 5-7 বছর ধরে, তো আমি দেখছি একজন শ্রমিক বা একজন তার নিচু তলার কর্মীর কথা শুনতে হয়, সেটা শুনবেই না। তোমাকে প্রথমে তুমি দুটো কথা বললে তুই কিছু বলিস, দুদিনের ছেলে তোমাকে হ্যাটা করে দিল, তোমার মনের মধ্যে একটা আচ্ছা, মানে কষ্ট দিয়ে সিপিএম দিল। পার্টির মধ্যেও এরকম দেখেছি? হ্যাঁ দেখেছি। কিন্তু আমি আমার দেখা 2-3 জন নেতাকে দেখেছি যাদের সাথে আমি কথা বলার পরে আমি সন্তুষ্ট হয়েছি। তাদের কাছ থেকে আমি কি হেল্প পেয়েছি না পেয়েছি বড় কথা না, কিন্তু তারা আমার কথাগুলো শুনেছে আর আমাকে শোনার পরে সলিউশন দিতে পারুক না পারুক আমার কথাটা শুনেছে। কিন্তু কমিউনিস্ট পার্টির অনেক নেতা শুনতেই চায় না। উনি মনে করে যে উনি সব ক্ষেত্রে রাইট, আমি সব ক্ষেত্রে রং। হুম। আমার 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 ভালো লাগার নেতা বলতে পারো, আমার নেতা কিন্তু খুব বড় জায়গায় নেই, আমার নেতা কিন্তু খুব বড় জায়গায় নেই, কিন্তু আমার আমার খুব ভালো লাগে, আমি ওনাকে খুব ভালোবাসি এবং সারা জীবন আমি ওনার সাথে থাকবো, সে আমি রাজনীতি করি বা না করি। সেটা হচ্ছে ইন্দ্রজিৎ ঘোষ। আমি ওনার কাছে অনেক কিছু শিখেছি। উনি আমার বড় ভাইয়ের মতন। আমি শুধু শুধু মানে আমি ওনাকে শুধু নেতা মনে করি না, আমার বড় ভাই মনে করি। উনি অনেক ভালো মানুষ। পৃথিবীতে আগে আমাদের সবার আগে ভালো মানুষ হতে হবে, ভালো নেতা হওয়ার একদম। ভালো নেতা হওয়ার আগে ভালো মানুষ হতে হবে। এবং আমি আর একটা নেতা আছে, তার নাম বলবো না, মানে তার সমতুল্য অনেক নেতা আছে, তো তাহলে বলবো তাহলে ওকে ওকে তুই ভালোবাসিস আর আমাদেরকে ভালোবাসিস না, কিন্তু তাকে আমি খুব ভালোবাসি। সে সে শোনে বেশি, বলে কম, এটাই তো দরকার। এবং সে হচ্ছে পার্টির কেন্দ্রীয় স্তরের নেতা। এইটুকুনি বলে দিলাম, নাম বলবো না। তোমার রাজনৈতিক ও ব্যক্তিগত জীবন নিয়ে আমরা অনেক কিছু জানলাম। এর পরবর্তী অধ্যায়ে আমরা সোহাগের থেকে জানবো যে তার কাজে, তার এই বাইক ট্যাক্সি ড্রাইভে তার কতটা কি কি প্রতিকূলতার সম্মুখীন হতে হয়।